আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটির সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখুন ব্যঞ্জনবর্ণ এর 10টি শুদ্ধ উচ্চারণ জানুন এবং দেখুন শুদ্ধ উচ্চারণ না জানলে প্রায় সময় লজ্জা পেতে হয় এবং আপনি লক্ষ্য করুন এই লজ্জা থেকে বাঁচুন এবং আপনি অন্যকেও শিখান। তার মানে এই যে আলোচ্য বিষয় আমি আলোচনা করব, এখানে টোটাল 10টি ব্যঞ্জনবর্ণের সঠিক উচ্চারণ দেখাবো, এর ভুল উচ্চারণ দেখাবো এবং এই 10টি বর্ণ দিয়ে আপনি শত বিভিন্ন ভাষার শব্দ শনাক্ত করার কৌশল জানবেন। সেই সাথে আপনি শুদ্ধ বানান এবং ভুল বানানের পার্থক্য নির্ণয় করবেন এবং আর আপনি এখানে এই নাসিক ও ধ্বনি থেকে যে সংস্কৃতির শব্দ কিভাবে তৈরি হয় আর সংস্কৃতির শব্দ থেকে তদ্ভব শব্দ বের করে চন্দ্রবিন্দু কিভাবে আনবেন তার নয়া কৌশল এখানে জানবেন। এবং দেখুন আপনারা এই বাঁশ থেকে মূলত তৈরি হয়েছে বংশ, এই জন্য লোকে বংশের লোক যে বাঁশ দেয় কেন দেয়, এই ব্যাকরণ ভাবে আপনি এক অনন্য জ্ঞান আহরণ করবেন এই পাঠে। তাই বন্ধুরা, আমাদের এই বাংলা ভাষার অতি শিক্ষণীয় এই বিষয়টা আপনি নিজে দেখুন এবং আপনি শেখার পরে আপনার সন্তান অথবা আপনার বয়োজ্যেষ্ঠ অথবা ছোট বড় ছোট যাকে আছে তাকেই এই বিশুদ্ধ উচ্চারণগুলো আপনি শিখাবেন। তাহলে দেখবেন আপনি মনের ভিতরে একটা অনন্য তৃপ্তি পাবেন। সেই তৃপ্তি পাওয়ার জন্য মনোযোগ দিয়ে এই পাঠটা দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। দেখুন এখানে আমি ব্যঞ্জন বর্ণ থেকে 10টি বর্ণ চয়েস করে এখানে দিয়েছি এবং এর শুদ্ধ উচ্চারণ আমি এখানে দেখাবো এবং এর ভুল উচ্চারণ এগুলো করা যাবে না এবং এই 10টি বর্ণ দিয়ে আপনি হাজার শব্দের শনাক্ত করতে পারবেন যে এটা কোন ভাষা থেকে এই শব্দটা এলো এবং শুদ্ধ বানান জানবেন এবং ভুল বানান জানবেন কিভাবে, এই টাইপের লক্ষ্য করুন। তাহলে দেখুন এইটা উচ্চারণ করতে হবে উ, এটা কখনো উম্ম হবে না, এটা উচ্চারণ করতে হবে ইও, এটা কখনো ইঙ্গ হবে না, এটা উচ্চারণ করতে হবে বর্গীয় জ, এটা কখনো বর্গীয় জ বলা যাবে না, এটা উচ্চারণ করতে হবে মূর্ধন্য ন, এটা কখনো মূর্ধান্য বলা যাবে না, এইটা বলতে হবে মূর্ধন্য স, এটা কখনো পেট কাটা মূর্ধান্য স বলা যাবে না, এইটা বলতে হবে দন্ত ন, এটা কখনো দন্তান্ন বলা যাবে না, এইটা বলতে হবে দন্ত স, এটা কখনো দন্তের স বলা যাবে না, এইটা বলতে হবে তালব্য স, এটা কখনো তালবস্য বলা যাবে না, এইটা বলতে হবে চন্দ্রবিন্দু, এটা কখনো চন্দ্রবিন্দু বলা যাবে না, এইটা বলতে হবে অনুস্বার, এটা কখনো অনুস্বর বলা যাবে না। তাহলে বন্ধুরা এই 10টি ব্যঞ্জন বর্ণের বিশুদ্ধ বা শুদ্ধ উচ্চারণ আমি এখানে দেখালাম এবং এর ভুল উচ্চারণ করা যাবে না সেই কথাও আমি এখানে বললাম। এটা আমি আরেকবার বলছি, দয়া করে আরেকবার শুনুন। উ, ইও, বর্গীয় জ, মূর্ধন্য ন, মূর্ধন্য স, দন্ত ন, দন্ত স, তালব্য স, চন্দ্রবিন্দু, অনুস্বার, এভাবে আপনারা উচ্চারণ করুন এবং লোকলজ্জার হাত থেকে বাঁচুন। এইবার দেখুন এখানে গ্রামাটিক্যাল অনন্য কথা, এইবার দেখুন এই ব্যাকরণের এইগুলো সঠিক উচ্চারণ এবং পড়ার নিয়ম, সেই সাথে আপনি ব্যাকরণিক অনেক সুন্দর নাম এবং গবেষণামূলক অনেক তথ্য এখানে এক নজরে জানতে পারবেন। তাহলে দেখুন বর্গবর্ণের সাথে যুক্ত হয়ে সংস্কৃত শব্দ গঠন করে, তাহলে আপনারা সবসময় মনে রাখবেন ক বর্গে আছে এই 5টি বর্ণ, আর প্রথমটা হয় অল্পস্বর, পরেরটা হয় দীর্ঘস্বর, প্রথমটা অল্পস্বর, পরেরটা হয় দীর্ঘস্বর। তার মানে হচ্ছে এই ক বর্গের 5টি পল্টে হবে এভাবে ক, খ, গ, ঘ, উ। তাহলে আপনারা লক্ষ্য করুন এই কর সাথে ও আছে, এই ও সংযুক্ত থাকার কারণে এই শব্দটা হয়ে গেছে শতভাগ সংস্কৃত শব্দ, আর এই কারণে এই শব্দের ভিতর এই ও এর পরিবর্তে কখনো অনুস্বার লেখা যাবে না। কি কারণে এবার লক্ষ্য করুন। দেখুন আমি সূত্র অনুসারে এখানে সুন্দর একটা কথা বলছি, দেখুন বর্গের সাথে সংযুক্ত হয়ে সংস্কৃত শব্দ গঠন করে, তাহলে এই কর সাথে এই ও শব্দটা সংযুক্ত হয়ে সংস্কৃত শব্দ গঠন করছে। তার মানে এই ক এর আগে সংযুক্ত বর্ণ আপনার এই কি নিয়ে আসতে হবে, এই ওটাই ব্যবহার করতে হবে, এই ছাড়া অন্য কোনো বর্ণ ওটা ছাড়া আসবে না। তার মানে আছে এই ক বর্গে এই বর্ণের সাথে যখন অন্য কোনো বর্গের সংযুক্ত বর্ণ হবে এটা আপনি আলাদাভাবে লিখতে পারবেন না, কারণ লিখলে এইটা ব্যাকরণিকভাবে অশুদ্ধ হবে, কারণ এই বর্গীয় বর্ণের সাথে সংযুক্ত বর্ণ গঠন হয়েই এটা মূলত সংস্কৃত শব্দ গঠন হবে। এবার চ বর্গের লক্ষ্য করুন, এটা হলো অল্প স্বর, এটা দীর্ঘস্বর, অল্প স্বর দীর্ঘস্বর, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এবার লক্ষ্য করুন এইখানে ইয় এর সাথে যে চয় সংযুক্ত আছে, তার মানে এই ইয়র সাথে এই চয় সংযুক্ত আছে, সংযুক্ত হওয়ার কারণে এটা শতভাগ কি শব্দ হয়েছে, সংস্কৃত শব্দ। এই সংস্কৃত শব্দকে আপনি ভেঙে আলাদা লিখলে এটা ব্যাকরণভাবে 100% ভুল হবে। পরেরটা দেখুন এখানে এই বর্গীয় জ এর কোনো বিধি নাই, এই জন্য আমি এখানে দেখাই নাই। পরেরটা দেখুন ট বর্গে আছে এই ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। এই মূর্ধন্য ন এর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই 5টি বর্গের বর্ণের সাথে এরা সংযুক্ত হয়ে মূলত সংস্কৃত শব্দ গঠন করবে, আর এইটাকে এইভাবে আপনার দেখাইতে হবে। তাহলে এখানে লক্ষ্য করুন, তাহলে দেখুন এই মূর্ধন্য নর সাথে ট যুক্ত আছে, তার মানে এই মূর্ধন্য নর সাথে যুক্ত আছে কি এই ট, আপনি কখনো এই দন্ত নর সাথে ট যুক্ত দেখাতে পারবেন না। কি কারণে, দেখুন এই মূর্ধন্য ন এই বর্গের বর্ণের সাথে এই ট যুক্ত হয়ে এটা মূলত সংস্কৃত শব্দ গঠন হবে, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন এই ট বর্গের সাথে আপনি কখনো এই ত বর্গের সংযুক্ত বর্ণ করে সংস্কৃত শব্দ তৈরি করতে পারবেন না, বরং এই মূর্ধন্য নর সাথে এই ট বর্গের শব্দ যুক্ত করে এই মূর্ধন্য টয় সংযুক্ত করেই আপনার মূলত সংস্কৃত শব্দ গঠন করতে হবে। আপনি কখনো
কখনো এই দন্ত ন সাথে ট যুক্ত করে, তার মানে এই পাশে নিলেন দন্ত ন আর এই ট বর্গে নিলেন ট, মানে দুই বর্গে দুইটা আলাদা সংযুক্ত বর্ণ হয়ে কখনো সংস্কৃত শব্দ তৈরি করা যায় না ব্যাকরণিক ভাবে, এবং এটা অশুদ্ধ আর এটা হলো শুদ্ধ। এবার লক্ষ্য করুন, যে কোনো শব্দের ভিতর যদি এই মূর্ধন্য স আসে, সব শব্দই আপনার সংস্কৃত শব্দ। তাহলে দেখুন এখানে মূর্ধন্য স আছে, এখানে মূর্ধন্য স আছে, এখানে মূর্ধন্য স আছে, তাহলে মূর্ধন্য স যুক্ত সকল শব্দ কি হবে আপনার সংস্কৃত শব্দ। এটা ইজি কথা। পরেরটা দেখুন, এখানে ত বর্গে আসেলো এই পাঁচটি আছে ত, থ, দ, ধ, দন্ত ন। এই দন্ত নর গুরুত্বপূর্ণ কথা হলো আগে যে কথাগুলো বলছি, মানে এই দন্ত নর বর্গীয় বর্ণর সাথে এইগুলো যুক্ত হবে, অন্য কোনো বর্গ আসবে না। তার মানে এই দন্ত সাথে ত যুক্ত হবে, কখনো এই মূর্ধন্যর সাথে ত যুক্ত হবে না। এই দুটার কথা এক কথায় বললে দেখুন এখানে এই ট বর্গের ভিতর মূর্ধন্য আছে, আবার এখানে দেখুন এই ট বর্গের এখানে ত আছে, তার মানে এই বর্গের একটা আর এই বর্গের একটা এরাম দিয়ে কখনো যুক্ত বর্ণ যুক্ত হয়ে কখনো সংস্কৃত শব্দ গঠন হয় না। পরেরটা দেখুন, এই দন্ত স এর কোনো বিধি নাই, এই জন্য আমি উল্লেখ করি নাই। পরেরটা এইটাও দেখুন, এই তালব্য স এর কোনো বিধি নাই, এই কারণে আমি উল্লেখ করি নাই। পরেরটা দেখুন, এই চন্দ্রবিন্দু, এটা কখনো চন্দ্রবিন্দু নয়। আর এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা শিখবেন। দেখুন চন্দ্রবিন্দু হয় এমন শব্দই তদ্ভব শব্দ, আর এইটা শেখার আগে আমি এই কৌশলটা একটু বলছি, ভালোভাবে দেখুন। তাহলে বন্ধুরা, এই চন্দ্রবিন্দু দিয়ে ব্যাকরণের এই তদ্ভব শব্দ তৈরি করার নয়া কৌশল এবং অনন্য কথা জানতে গেলে খুব মনোযোগ দিয়ে এই অংশটা দেখবেন। তাহলে দেখুন, নাসিক ধ্বনি আপনারা অবশ্যই জ্ঞাত আছেন এই পাঁচটি, আর কোন শব্দের ভিতর যদি এই পাঁচটি নাসিক ধ্বনি সংযুক্ত বর্ণ থাকে, তাহলে আমরা এতক্ষণ শিখলাম সেই শব্দটা কি হবে, শতভাগ সংস্কৃত শব্দ হবে। এইটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো এই নাসিক ধ্বনি যখন কোনো বর্ণের সাথে সংযুক্ত থাকবে, এটা বিলুপ্ত করলে অটোমেটিক হয়ে যাবে কি চন্দ্রবিন্দু। এটা কিভাবে হয় এই বের লক্ষ্য করুন। তাহলে দেখুন, এই অঙ্ক বানানটা আমি একটু ভেঙে এই ওটা আলাদা লিখছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তাহলে প্রথম কথা হলো এই শব্দ হলো সংস্কৃত শব্দ, এইটা থেকে এই সংস্কৃত থেকে আমরা তৈরি করব তদ্ভব শব্দ। কিভাবে লক্ষ্য করুন, প্রথমে এই অটা আছে, প্রথম আপনি অটা নেবেন, আর এই যে ও, এই ওটা হলো কোন ধরনের বর্ণ, নাসিক ধ্বনি, আর এটা বিলুপ্ত করলে কি আমরা পাই, চন্দ্র বিন্দু পাই। তাহলে এখানে আমরা চন্দ্রবিন্দু দিলাম। এই চন্দ্রবিন্দু পাইলেন বা দিলেন, এরপরে একটা অন্ত স্বরগম হিসাবে একটা আকার দেবেন। এই কথাটা ব্যাকরণিক ভাবে না বুঝলে সহজ কথা, এই চন্দ্রবিন্দু দেওয়ার পরে একটা আকার দেবেন। এরপরে থাকলো কি, এই ক থাকলো, শেষে ক দিলেন। তাহলে দেখুন এই অঙ্ক অথবা এই অঙ্ক থেকে শব্দ তৈরি করা হলো আকো। এই আকর ভিতর চন্দ্রবিন্দু আসলো, এই নাসিক ধ্বনি বিলুপ্ত করে এই নিয়মে হয়ে এটা আপনার হয়ে গেল তদ্ভব শব্দ। তার মানে এখানে সবগুলো তদ্ভব শব্দ আর এখানে সবগুলো সংস্কৃত শব্দ। আশা করি এই আমার এই অনন্য কৌশল ইজি ভাবে বুঝতে পারছেন। এই নাসিক ধ্বনি বিলুপ্তর আরেকটি উদাহরণ এখানে লক্ষ্য করুন, এই যে বন্ধন। তাহলে দেখুন প্রথমে আমরা এই বটা নিলাম, বটা নেওয়ার পরে এখানে নাসিক ধ্বনি দন্ত ন আছে। তাহলে দেখুন এই নাসিক ধ্বনি দন্ত ন আছে, এটাকে বিলুপ্ত করে আমরা কিভাবে চন্দ্র বিন্দু পাইলাম। তাহলে এখানে চন্দ্রবিন্দু দিলাম, দেওয়ার পরে আমরা অটোমেটিক একটা আকার দেব, আকার দিলাম। এরপরে কি থাকলো, এই ধ দন্ত ন, তাহলে এই ধ দন্ত ন দিলাম। তাহলে দেখুন এই বাঁধনের ভিতর যে চন্দ্রবিন্দু আসে এমনি আসে না, এই চন্দ্রবিন্দু হলো এই নাসিক ধ্বনি বিলুপ্ত হয়ে আসে। এইটা মূলত তদ্ভব শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয়। আশা করি এই অনন্য কৌশল এবং পদ্ধতিটা আপনারা ইজি ভাবে বুঝতে পারছেন। এবার শেষটা লক্ষ্য করুন, এই অনুসার, এই অনুসারকে আপনি কখনো অনুস্বর বলবেন না। আবার এই অনুসারকে ও আকারে লেখা যায়, আবার এই ও কে অনুসার আকারে লেখা যায়। এইটার নিয়ম পদ্ধতি আমি এই যে বংশ থেকে যে বাঁশ তৈরি হলো এর নয়া কৌশল এবার লক্ষ্য করুন। তাহলে দেখুন এই বাঁশ থেকে কিভাবে বংশ তৈরি হলো এইটার কৌশল জানার আগে লক্ষ্য করুন, এই বংশের প্রথম আমরা কি নিলাম, এই বটা নিলাম। প্রথম কথা, এই বের এই চন্দ্র বিন্দু এবং এই আকারের জন্য আমরা কি বসাবো, এই যে পাঁচটি নাসিক ধ্বনির যে কোনো একটা বসাবো। আমরা এখানে পাঁচটি নাসিক ধ্বনির যে কোনো একটা বসাই আস্তে আস্তে, এবং শেষে কি আছে, এই তালব্য বসা, এই শেষে আমরা তালব্য বসা দিলাম। তাহলে দেখুন এই বংশ যদি আপনি এখানে ও দেন তাহলে বানানটা হয় না, যদি আপনি এখানে ইওটা দেন তাহলে বানানটা কি হয় না, যদি আপনি এখানে মূর্ধন্য ন দেন তাহলে বানানটা হয় না, যদি আপনি এখানে দন্ত ন দেন বানানটা হয় কি না, যদি এখানে আপনি ম দেন বানানটা কি হয় না। তাহলে এই যে পাঁচটি নাসিক ধ্বনি দেওয়ার ফলেও যে বানান বিশুদ্ধ হলো না, এইটাকে আপনাকে একটু ঘোরায় লিখতে হবে। সেই ঘোরানোটা কি, দেখুন এই ও এর আরেক রূপ হচ্ছে কি এই অনুস্বার। তার মানে এই অনুস্বারটা আপনি কখনো স্বাধীনভাবে লিখতে পারেন এবং এই অনুসারের পরিবর্তে ও কটা দেওয়া লিখতে পারেন। তাহলে যেহেতু আমাদের ও দ্বারা বংশ বানানো হয় না, তাহলে এই ও এর পরিবর্তে নিয়ে আসবো আমরা অনুস্বার। তাহলে এই বংশের এই মাঝে কি পেলাম, অনুস্বার, আর শেষে থাকলো তালব্য বসা। তাহলে বন্ধুরা এই বাঁশ থেকে বংশ তৈরি করতে গিয়ে এই যে অনুস্বার শব্দটা আপনাকে দেখুন এই যে নাসিক ধ্বনি বিলুপ্ত করে ঘোরায় ফেরায় শেষে আমরা কি পাইলাম, এই অনুস্বার কথাটা পাইলাম। তার মানে এই বংশের লোক আপনাকে সরাসরি কিন্তু বাঁশ দিবে না, একটু ঘোরায় ফেরায় এমন কায়দা দিবে যে কোন পাশ থেকে কে বাঁশ দিল এটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য মূলত
মূলত বাস শব্দটি আসছে কোন শব্দ থেকে? বংশ। তবে এই যে ব্যাকরণ এক্সামের সূত্র বা নিয়ম বললাম, এইটাই কিন্তু শতভাগ বিশুদ্ধ এবং এই নিয়মটা আপনারা মনে রাখবেন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আপনারা ব্যঞ্জন বর্ণের এই 10টি বিশুদ্ধ বানান এবং কৌশল ব্যাকরণের অনন্যভাবে কিভাবে শিখলেন এবং অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে কিভাবে আপনাদেরকে বোঝানো হলো, দয়া করে এই সম্পর্কে আপনারা কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টগুলো আমরা অবশ্যই দেব এবং যথাযথ উত্তর এবং ব্যাকরণভাবে ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাবো, সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা, এই জ্ঞানমূলক এই অনন্য উচ্চারণ কৌশল এবং ব্যাকরণের নানাবিধি আপনি নিজে এই ভিডিওটা দেখুন এবং আপনার মাধ্যমে এই ভিডিওটা শেয়ার করে দেন। আপনার শেয়ারে যদি আরেকজনও দেখে উপকার লাভ করে, তাহলে আমাদের বাংলা ভাষার বিশুদ্ধতা বেশি চলে আসবে। তাহলে এই প্রত্যাশা আপনাদের কাছে রাখি এবং প্রত্যেকে জানে শুদ্ধ উচ্চারণ এবং ব্যাকরণের এই অনন্য জ্ঞান এবং এই তথ্যভিত্তিক উপাত্ত এবং ব্যাকরণিক নানা তথ্য যেন জানতে পারে, সেই প্রত্যাশা আপনাদের কাছে বারেবার। আর বন্ধুরা, যারা আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তর জ্ঞান সমৃদ্ধ হোক, সেই প্রত্যাশা রাখি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।